Hello everyone, I welcome you all to SER Smart English with Rahul. শিক্ষার্থী বন্ধু, আজকে আমরা পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি, তারপরে সেন্টেন্সের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করেছি, আর আজকে পার্টস অফ স্পিচ। মনে রাখতে হবে ইংরেজি গ্রামার কিন্তু এই পার্টস অফ স্পিচের মধ্যেই ঢুকে আছে। কেউ যদি এই পার্টস অফ স্পিচকে ভালোভাবে বুঝে নেয়, ভালোভাবে জেনে নেয়, তাহলে ইংরেজি গ্রামার কিন্তু তার হাতের মুঠায়। তাহলে চলো আজকে আমরাও জেনে নিই যে এই পার্টস অফ স্পিচ কি, পার্টস অফ স্পিচ কত রকমের হয়, এদের ডেফিনেশন, এদের চেনার উপায় ইত্যাদি ইত্যাদি। রাইট? তাহলে চলো শুরু করা যাক। কিন্তু শুরু করার আগে প্রতিবারের ন্যায় তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা যারা এই ক্লাসটি দেখছো, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। তাহলে চলো শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। শিক্ষার্থী বন্ধু, চলো প্রথমে পার্টস অফ স্পিচ কি আগে এটা বোঝার চেষ্টা করি। মনে রাখতে হবে পার্ট মানে অংশ, আর স্পিচ মানে বাক্য। এখানে স্পিচ মানে বাক্য, তাহলে বাক্যের অংশ অর্থাৎ শব্দ, কারণ আমরা জানি বাক্য শব্দ নিয়ে গঠিত হয়। রাইট? তাহলে পার্টস অফ স্পিচ বলতে শব্দকে বোঝানো হয়। আচ্ছা, পার্টস অফ স্পিচ কি? পার্টস অফ স্পিচ হচ্ছে এমন একটি পদ্ধতি যার মাধ্যমে বাক্যে ব্যবহৃত হওয়া প্রতিটি শব্দকে তার কাজ এবং অর্থ অনুযায়ী বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়। বাক্যে যে শব্দগুলি ব্যবহৃত হয় তাদের প্রত্যেকের একটি নির্দিষ্ট কাজ থাকে। এই কাজ অনুযায়ী শব্দগুলোকে যে বিভিন্নভাবে ভাগ করা হয়, সেই ভাগগুলোকেই বলা হয় পার্টস অফ স্পিচ। রাইট? পয়েন্ট ক্লিয়ার হলো? পার্টস অফ স্পিচ বলতে কি বোঝায়? শব্দকে বোঝায়। তাহলে এই শব্দ কত রকম হতে পারে, অর্থাৎ পার্টস অফ স্পিচ কত রকমের? শিক্ষার্থী বন্ধু, ওদের মনে রাখতে হবে পার্টস অফ স্পিচ মোট 8 প্রকারের। যদিও আধুনিক ব্যাকরণবিদরা কেউ কেউ পার্টস অফ স্পিচকে 9টি ভাগে ভাগ করে থাকেন, কিন্তু আমরা এখানে পার্টস অফ স্পিচকে 8টি ভাগেই ভাগ করব। রাইট? আচ্ছা, কি কি সেই 8টি ভাগ? নাউন অর্থাৎ বিশেষ্য, প্রোনাউন সর্বনাম, অ্যাডজেক্টিভ বিশেষণ, ভার্ব ক্রিয়া, অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, প্রেপোজিশন সম্বন্ধসূচক অব্যয়, কনজাংশন সংযোজক অব্যয় এবং ইন্টারজেকশন বিষয়সূচক অব্যয়। তাহলে এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এগুলি হচ্ছে পার্টস অফ স্পিচ। আজকের এই ক্লাসে আমরা এই প্রতিটি পার্টস অফ স্পিচের সংজ্ঞা, তাদের চেনার উপায়, তাদের কাজ কি বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ আজকের এই ক্লাসে আমরা এই পার্টস অফ স্পিচগুলির পরিচয় করাবো, এরা কারা, কোন ধরনের শব্দকে কোন পার্টস অফ স্পিচ বলা হয় ইত্যাদি ইত্যাদি। রাইট? তাহলে চলো এক এক করে শুরু করা যাক। প্রথমে এসো নাউন। নাউনকে বাংলাতে বিশেষ্য বলা হয়। নাউন কাকে বলে? যে শব্দ কোনো ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী, অনুভূতি বা ধারণাকে বোঝায় তাকে নাউন বলে। লক্ষ্য করো, ব্যক্তি, বস্তু, স্থান, অর্থাৎ নামকে নাউন বলে। আমরা চোখ খুললে চারিদিকে যা দেখতে পাই সব কিছুর একটা নাম আছে, আর এই নামকেই নাউন বলা হয়। ওই জন্য ইংরেজি গ্রামারে যত শব্দ আছে, মোস্ট অফ দ্য ইংলিশ ওয়ার্ডস আর নাউন্স। মোর দেন 35% অফ ইংলিশ ওয়ার্ডস আর নাউন। 35%-এরও বেশি শব্দ হচ্ছে নাউন। নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। বোঝা গেল? আচ্ছা, চলো এবার জেনে নিই যে এই বাক্যের মধ্যে নাউন কি কি কাজ করে, অর্থাৎ ফাংশন অফ নাউন। আমাদের মনে রাখতে হবে যে বাক্যে নাউন বিভিন্নভাবে ব্যবহৃত হতে পারে। নাম্বার 1, ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। যেমন রোহান প্লেজ ফুটবল। লক্ষ্য করো, এখানে রোহান একটি নাউন, আর এটি এই প্লে ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। আবার নাউন অবজেক্ট হিসেবেও ব্যবহৃত হতে পারে। যেমন ওই যে ফুটবল, এটাও একটা নাউন, কিন্তু এখানে ফুটবলটা কি? অবজেক্ট। রাইট? আবার নাউন প্রেপোজিশনের অবজেক্ট হতে পারে। যেমন হি লুকড অ্যাট রিয়া, সে রিয়ার দিকে তাকিয়েছিল। লক্ষ্য করো, এখানে অ্যাট প্রেপোজিশন, আর রিয়া একটি নাউন, আর প্রেপোজিশনের পরে যে শব্দই থাকুক সেটা প্রেপোজিশনের অবজেক্ট হয়। তাহলে এখানে রিয়া অ্যাট প্রেপোজিশনের অবজেক্ট। আবার এই নাউন সাবজেক্ট কমপ্লিমেন্ট হতে পারে। যেমন হি ইজ আ টিচার, এখানে টিচার এটি একটি কমপ্লিমেন্ট। আচ্ছা, এই টিচারটা কে? হি। যদি ভার্বের সাবজেক্ট এবং ভার্বের পরে ব্যবহৃত শব্দগুলি একই ব্যক্তিকে বোঝায়, তাহলে ভার্বের পরে ব্যবহৃত শব্দগুলিকে সাবজেক্ট কমপ্লিমেন্ট বলে। তাহলে এখানে হি ইজ আ টিচার, টিচার আর হি একই ব্যক্তি, তাহলে এখানে টিচার এটি নাউন আর এটি সাবজেক্ট কমপ্লিমেন্ট। আবার নাউন অবজেক্ট কমপ্লিমেন্টও হতে পারে। যেমন উই মেড হিম ক্যাপ্টেন, তাহলে উই মেড হিম, এখানে হিম অবজেক্ট আর ক্যাপ্টেন হচ্ছে কমপ্লিমেন্ট। যদি অবজেক্ট এবং তারপরে ব্যবহৃত হওয়া শব্দগুলি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তাহলে অবজেক্টের পরে ব্যবহৃত হওয়া শব্দগুলিকে অবজেক্ট কমপ্লিমেন্ট বলে। তাহলে এখানে ক্যাপ্টেন এটি নাউন আর এটি অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে এই ছিল মোটামুটি নাউনের ব্যবহার। এছাড়াও আরো কিছু ব্যবহার আছে, ওগুলো আমরা বিস্তারিত পরে জানবো। এবার এসো নাউন চেনার উপায়। দেখো, নাউনকে চেনার সবথেকে সহজ পদ্ধতি হচ্ছে সাফিক্স। সাফিক্স কি? সাফিক্স হচ্ছে এমন শব্দাংশ যা কোনো শব্দের শেষে ব্যবহৃত হয়ে সেই শব্দকে নাউন, অ্যাডজেক্টিভ ইত্যাদি বানিয়ে দেয়। তোমরা স্ক্রিনে লক্ষ্য করো, আমি এখানে বেশ কিছু সাফিক্স এবং তাদের উদাহরণ দিয়ে দিচ্ছি। এই সাফিক্সগুলি দেখে, অর্থাৎ কোনো শব্দের শেষে তোমরা এই সাফিক্সগুলি, এই শব্দাংশগুলি দেখে খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবে যে সেই শব্দটি নাউন আর নাউন নয়। রাইট?
এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই সাফিক্সগুলি যদি কোনো শব্দের শেষে থাকে, সাফিক্স মানেই তো শব্দের শেষে ব্যবহৃত হবে, রাইট? তাহলে এরা যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে সেই শব্দটি মোস্ট অফ দ্য কেসেস, এক দুটো ব্যতিক্রম হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে সেই শব্দগুলি নাউন হয়ে যায়। তোমরা একটি স্ক্রিনশট নিয়ে রাখো, পরে এগুলোকে নিয়ে নোট বানিয়ে নিও, রাইট? তাহলে এই যে সাফিক্স তোমরা দেখতেই পাচ্ছ, এই সাফিক্সগুলি দেখলেই পরে আমরা বুঝে যাবো যে সেই শব্দটি হচ্ছে নাউন। চলো এবার নেক্সট, এবারে এসো প্রোনাউন। প্রো মানে পরিবর্তে আর নাউন মানে বিশেষ্য, অর্থাৎ যে শব্দ নাউনের পরিবর্তে বা নাউনের স্থানে ব্যবহৃত হবে তাকে প্রোনাউন বলা হয়। বোঝা গেল কি বললাম? যে শব্দ নাউনের পরিবর্তে বা নাউনের স্থানে ব্যবহৃত হবে কিন্তু বোঝাবে নাউনকেই, সেই শব্দগুলিকে আমরা প্রোনাউন বলবো। চলো কয়েকটি উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। লক্ষ্য করো, রোহান ইজ এ গুড বয়, রোহান স্টাডিজ ইন ক্লাস 7, রোহান গোজ টু স্কুল এভরি ডে। আমরা এই তিনটি বাক্যে রোহান শব্দটিকে বারবার ব্যবহার করেছি। আচ্ছা, রোহান একজন ব্যক্তির নাম, মানে এটা নাউন, আর এই নাউনটিকে বারবার ব্যবহার করা হয়েছে। আর একই নাম একই নাউনকে বারবার ব্যবহার করার ফলে বাক্যগুলিকে একটু শ্রুতিকটু মনে হচ্ছে, রাইট? কিন্তু আমরা এই বাক্যগুলিকে আবার এভাবেও লিখতে পারি, রোহান ইজ এ গুড বয়, হি স্টাডিজ ইন ক্লাস 7, হি গোজ টু স্কুল এভরি ডে। তাহলে লক্ষ্য করো, আমরা এখানে একবার রোহান ব্যবহার করেছি, আর তারপরের বাক্যগুলিতে রোহানের পুনরাবৃত্তি না করে আমরা তার পরিবর্তে হি ব্যবহার করেছি, কিন্তু এই হি শব্দটি রোহানকেই বোঝাচ্ছে। তাহলে এই ধরনের শব্দ, যে শব্দ নাউনের পরিবর্তে ব্যবহৃত হবে তাকেই আমরা প্রোনাউন বলবো। তাহলে এই বাক্যগুলিতে রোহান নাউন আর হি হচ্ছে প্রোনাউন। তাহলে প্রোনাউন বোঝা গেল কি বললাম? যে শব্দ নাউনের পরিবর্তে বা নাউনের স্থানে ব্যবহৃত হবে তাকে প্রোনাউন বলা হয়। আই হোপ তোমরা বিষয়টি বুঝে গেছো। আচ্ছা, বহুল ব্যবহৃত হওয়া কিছু প্রোনাউন স্ক্রিনে লক্ষ্য করো, এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এগুলি হচ্ছে বহুল ব্যবহৃত হওয়া কিছু প্রোনাউন। আমরা যখন শুধু প্রোনাউন নিয়ে আলোচনা করব তখন আমরা প্রোনাউনের বিস্তারিত আলোচনা, প্রোনাউন কত রকমের হয়, কি হয়, ওদের ব্যবহার কি, আমরা সেটা নিয়ে আলোচনা করব। আপাতত বহুল ব্যবহৃত কিছু প্রোনাউন এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, লক্ষ্য করো আমরা স্ক্রিনে যেগুলো দেখতে পাচ্ছি এগুলিকে বলা হয় পার্সোনাল প্রোনাউন। তোমরা যারা একেবারে বেসিক থেকে শিখছো, যদি না জানা থাকে তাহলে স্ক্রিনশট নিয়ে রাখো। আচ্ছা, এবারে তোমরা যে প্রোনাউনগুলি দেখতে পাচ্ছ এগুলি হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। বুঝতেই পারছো তোমরা এবার? চলো এবার নেক্সট, এবারে যেগুলি প্রোনাউন দেখতে পাচ্ছ এগুলিকে বলা হয় ইনডেফিনিট প্রোনাউন, মানে অনির্দিষ্ট প্রোনাউন, যারা নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় না। এটারও স্ক্রিনশট নিয়ে রাখো যদি না জানা থাকে, আর যদি জানা থাকে তাহলে তো কোনো ব্যাপারই নাই, রাইট? চলো এবার নেক্সট পয়েন্টে চলে আসছি। এবারে 3 নাম্বার 3, অ্যাডজেক্টিভ। আচ্ছা, অ্যাডজেক্টিভ শব্দটি অ্যাডিং থেকে এসছে। অ্যাড মানে কি? যুক্ত করা, অর্থাৎ যে শব্দ কোনো নাউন প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত অ্যাডিশনাল ইনফরমেশন দিবে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। তাহলে অ্যাডজেক্টিভের সংজ্ঞা কি? যে শব্দ নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, পরিমাপ, আকার বা রং ইত্যাদি বর্ণনা করে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। বোঝা গেল না? চলো উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। লক্ষ্য করো, রোহান ইজ এ গুড বয়। খেয়াল করো, বয় মানে বালক, এটি একটি নাউন। আর এই বালক নাউনটিকে বিশেষিত করার জন্য তার আগে আরেকটা শব্দ ব্যবহৃত হয়েছে, গুড। এই গুড শব্দটি বয়কে বিশেষিত করছে, অর্থাৎ কেমন ছেলে, ভালো বালক, রাইট? তাহলে এই গুড শব্দটি হয়ে গেল অ্যাডজেক্টিভ। আর আমরা এটাই তো জানলাম যে শব্দ নাউন প্রোনাউন সম্পর্কে যে ইনফরমেশন দিক, যাই বর্ণনা দিক, সেই বর্ণনাটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। আমরা আবার বলতে পারি রিয়া ইজ ভেরি ক্লেভার। আচ্ছা, ক্লেভার মানে কি? চতুর বা চালাক। এখানে এই ক্লেভার শব্দটা কার বর্ণনা দিচ্ছে? রিয়ার, যে রিয়া খুব চতুর বা খুব চালাক। তাহলে রিয়া একটি নাউন, ওই জন্য ক্লেভার হয়ে গেল অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ বোঝা গেল। চলো এবার স্ক্রিনে লক্ষ্য করো, বহুল ব্যবহৃত হওয়া কিছু অ্যাডজেক্টিভ। এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই অ্যাডজেক্টিভগুলি হচ্ছে বহুল ব্যবহৃত হওয়া কিছু অ্যাডজেক্টিভ। অর্থাৎ অ্যাডজেক্টিভ তো অনেক রকমের আছে, আমরা অ্যাডজেক্টিভের ক্লাসে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, কিন্তু এই যে অ্যাডজেক্টিভগুলি তোমরা দেখতে পাচ্ছ এগুলি বহুল ব্যবহৃত অ্যাডজেক্টিভ। নিশ্চয়ই তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো। চলো এবার নেক্সট নাম্বার 4, ভার্ব বা ক্রিয়া। ভার্ব কাকে বলে? যে শব্দ কোনো কাজ করা, হওয়া, থাকা বা অবস্থা বোঝায় তাকে ভার্ব বা ক্রিয়া বলে। বোঝা গেল? যেমন উই লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখি। এখানে লার্ন মানে শেখা, এটা একটা কাজ। তাহলে এখানে এই লার্ন শব্দটি হয়ে গেল ভার্ব বা ক্রিয়া। প্রকৃতপক্ষে এই ভার্ব দেখে দেয় যে সাবজেক্ট বা কর্তা কি করে, সাবজেক্ট কি অবস্থায় আছে বা সাবজেক্টের কি আছে। অর্থাৎ ভার্ব দ্বারা অ্যাকশন বর্ণনা করা হয়। যেমন রোহান প্লেজ ফুটবল, এখানে প্লে এটা একটি কাজ, অ্যাকশন বোঝাচ্ছে। আবার অবস্থা বোঝায়, যেমন হি ইজ অনেস্ট, সে হয় সৎ। আবার ভার্ব পজিশন বোঝায়, যেমন আই হ্যাভ 2 ব্রাদার্স, আমার 2জন ভাই আছে। এখানে হ্যাভ অধিকার বা পজিশন মালিকানা বোঝাচ্ছে, রাইট? কিন্তু শিক্ষার্থী বন্ধু আমাদের মনে রাখতে হবে, উইদাউট ভার্ব দেয়ার ইজ নো সেন্টেন্স। ভার্ব ছাড়া কিন্তু ইংরেজি বাক্য হয় না, জন্য ভার্বকে ইংরেজি গ্রামারের হার্ট বলা হয়, রাইট? যেমন উদাহরণ লক্ষ্য করো, রোহান গুড বয়,
লক্ষ্য করো, রোহান নাউন, গুড অ্যাডজেক্টিভ, আর বয় আরেকটি নাউন। এখানে তিনটি শব্দ পাশাপাশি বসেছে, পাশাপাশি অবস্থান করছে, কিন্তু যেহেতু এর মধ্যে কোনো ভার্ব নেই, ওই জন্য আমরা এই তিনটি শব্দকে পাশাপাশি অবস্থান করলেও এদেরকে বাক্য বলতে পারি না। কারণ এই যে একটু আগেই জানলাম, উইদাউট ভার্ব দেয়ার ইজ নো সেন্টেন্স, রাইট? কিন্তু আমরা যদি শুধু বলি গো, যাও, এটি কিন্তু একটি বাক্য। লক্ষ্য করে এখানে একটি মাত্র শব্দ আছে, কিন্তু এই একটি শব্দ একটি বাক্যের অর্থ প্রকাশ করছে। গো মানে যাও, অর্থাৎ ইউ গো, তুমি যাও, এটা বোঝানো হয়েছে। তাহলে এখানে একটি শব্দ হওয়া সত্ত্বেও এটি কিন্তু একটি বাক্য, রাইট? তাহলে আমরা কি জানতে পারলাম, যে শব্দ দ্বারা কোনো কাজ করা, হওয়া, থাকা বা অবস্থা বোঝায় তাকে ভার্ব বলে, আর ভার্ব ছাড়া ইংরেজি বাক্য হয় না, রাইট? চলো এবার নেক্সট, অ্যাডভার্ব। আচ্ছা, অ্যাডভার্ব একে বাংলাতে ক্রিয়া বিশেষণ বলে, রাইট? আমরা কোন ধরনের শব্দকে অ্যাডভার্ব বলবো? তাহলে আমাদের মনে রাখতে হবে যে শব্দ ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্ব সম্পর্কে বর্ণনা দেয় তাকে অ্যাডভার্ব বলা হয়। কি কি বললাম? ভার্ব, অর্থাৎ অ্যাডভার্ব ভার্ব সম্পর্কে বর্ণনা দিতে পারে। যেমন হি ক্যান রান ফাস্ট, সে জোরে দৌড়াতে পারে। লক্ষ্য করে এখানে ফাস্ট মানে কি? জোরে। আচ্ছা, এই ফাস্ট শব্দটি কার বর্ণনা দিচ্ছে? রানের। জোরে কি করতে পারে? দৌড়াতে পারে। আর দৌড়ানো এটা একটা ভার্ব। আর আমরা কি জানলাম? যে শব্দ ভার্বের বর্ণনা দিবে তাকে অ্যাডভার্ব বলা হয়, রাইট? বোঝা যাচ্ছে? তোমরা আবার বোরিং ফিল করছো না তো? ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ জানতে হবে, পড়তে হবে, শিখতে হবে, রাইট? ওই যে উর্দু কবি বলেছে না, কুছ কিয়ে বিনা ऐसे ही जय जयकार नहीं होती, कुछ किए बिना ऐसे ही जय जयकार नहीं होती, कोशिश करने वालों की कभी हार नहीं होती। চেষ্টা চালিয়ে যেতে হবে। যারা চেষ্টা চালাবে এবং রেগুলারিটি, ধারাবাহিকতা বজায় রাখবে, তারাই সফল হবে। আজকে এটা ক্লাস দেখে নিলে, কালকে আরেকটা ক্লাস দেখে নিলে, 10 দিন পড়লেই না, আবার তারপরে দেখতে শুরু করলে, এইভাবে ইংরেজি শেখা হয় না। ইংরেজি শিখতে গেলে ধারাবাহিকতা দরকার, কনসিস্টেন্সি দরকার। আর তোমরা যারা ইংরেজিকে ভালোভাবে গোড়া থেকে, শুরু থেকে শিখতে চাও, তোমরা আমার এই চ্যানেলে A to Z গ্রামার বলে একটি প্লেলিস্ট পেয়ে যাবে। সেই প্লেলিস্টকে নিয়মিত ফলো করো, প্রথম থেকে ক্লাসগুলিকে স্টেপ বাই স্টেপ দেখতে শুরু করো। আশা করি ইংরেজি গ্রামার ভালোভাবে শিখে যাবে। আমি চেষ্টা করব এই প্লেলিস্টে নিয়মিত ক্লাস পোস্ট করার। আচ্ছা চলো, তো কি বলছিলাম আমরা? যে অ্যাডভার্ব ভার্বের বর্ণনা দেয়। আচ্ছা, তারপরে আমরা কি জানলাম? যে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ সম্পর্কে বর্ণনা দিতে পারে। ইয়েস, 100%। যেমন সি ইজ ভেরি বিউটিফুল, সে খুব সুন্দরী। লক্ষ্য করো, বিউটিফুল মানে কি? সুন্দরী। এটি একটি অ্যাডজেক্টিভ, কারণ সি প্রোনাউন সম্পর্কে বর্ণনা দিচ্ছে, রাইট? আচ্ছা, এবার কেমন সুন্দরী? ভেরি বিউটিফুল, খুব সুন্দরী। তাহলে এই যে ভেরি শব্দটি বিউটিফুল অ্যাডজেক্টিভ সম্পর্কে বর্ণনা দিচ্ছে, ওই জন্য ভেরি এখানে হয়ে গেল অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের বর্ণনা দিতে পারে। আবার আমরা কি বলেছিলাম? যে অ্যাডভার্ব অন্য একটি অ্যাডভার্বের বর্ণনা দিতে পারে। ইয়েস, 100% পারে। যেমন হি ক্যান রান ভেরি ফাস্ট। আমরা এর আগের এক্সাম্পলে কি দেখেছিলাম? হি ক্যান রান ফাস্ট, কিন্তু এখানে আমরা কি ব্যবহার করলাম? ভেরি ফাস্ট। আচ্ছা, সে খুব জোরে দৌড়াতে পারে। ফাস্ট মানে জোরে। কেমন জোরে? খুব জোরে। তো ফাস্ট এটা তো অলরেডি একটা অ্যাডভার্ব, কিন্তু এই অ্যাডভার্বকে বিশেষিত করার জন্য আরেকটি অ্যাডভার্ব ভেরি ব্যবহৃত হয়েছে। তাহলে ভেরি এটাও একটা অ্যাডভার্ব। তাহলে একটা অ্যাডভার্ব আর একটা অন্য অ্যাডভার্বেরও বর্ণনা দিতে পারে। বোঝা গেল? আবার এমনটাও হতে পারে যে অ্যাডভার্ব পুরো বাক্যটাকেও মডিফাই করতে পারে। যেমন ফরচুনেটলি উই রিচড অন টাইম, সৌভাগ্যবশত আমরা সময় মতো পৌঁছে গেছিলাম। তাহলে লক্ষ্য করো, এই যে ফরচুনেটলি, এটি একটি অ্যাডভার্ব, আর এই অ্যাডভার্বটি গোটা বাক্যটাকে মডিফাই করছে, গোটা বাক্যটাকে বিশেষিত করছে। ওই জন্য এখানে ফরচুনেটলি এটাও একটা অ্যাডভার্ব। বোঝা গেল? আর আমাদের মনে রাখতে হবে যে অ্যাডভার্ব বেশিরভাগ ক্ষেত্রে এলওয়াই যুক্ত হয়। সব এলওয়াই যুক্ত শব্দ অ্যাডভার্ব নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এলওয়াই যুক্ত শব্দ সেটা অ্যাডভার্ব হয়, রাইট? তাহলে এই ছিল অ্যাডভার্বের আলোচনা। তাহলে আমরা কি জানলাম? যে শব্দ কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্ব সম্পর্কে বর্ণনা দেয় তাকে আমরা অ্যাডভার্ব বলবো। অ্যাডভার্ব চেনার একটা সহজ উপায় আছে। যদি দেখো যে কোনো শব্দ কখন, কোথায়, কেন, কিভাবে, কতক্ষণ, কতবার, কতটা, এই প্রশ্নগুলির কোনো একটারও উত্তর দেয়, তাহলে সেই শব্দটি 100% অ্যাডভার্ব হবে। কি কি বললাম? কখন, কোথায়, কেন, কিভাবে, কতটা, কতক্ষণ, কতবার, এই প্রশ্নগুলির কোনো একটার উত্তর দিলে সেই শব্দটাকে, সেই উত্তরটাকে আমরা অ্যাডভার্ব বলে দিই। আই হোপ তোমরা অ্যাডভার্ব বুঝে গেছো। আচ্ছা চলো, এবার স্ক্রিনে দেখে নাও বহুল ব্যবহৃত কিছু অ্যাডভার্ব। এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এগুলি হচ্ছে বহুল ব্যবহৃত কিছু অ্যাডভার্ব। এই অ্যাডভার্বগুলি জানা না থাকলে স্ক্রিনশট নিয়ে নাও, এগুলিকে পরে সময় করে মুখস্থ করে নিও, নোট বানিয়ে নিও। তাহলে এগুলি আমাদের দৈনন্দিন জীবনে ইংরেজি বাক্যে ব্যবহার করার ক্ষেত্রে কাজে লাগবে, রাইট? আশা করি স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। এবারে নেক্সট, এবারে আসবো আমরা প্রেপজিশন। আচ্ছা, প্রি মানে কি? আগে, আর পজিশন মানে অবস্থান। অর্থাৎ প্রিপজিশন মানে পূর্বাবস্থান বা আগে অবস্থান, অর্থাৎ যে শব্দ আগে অবস্থান করে। আচ্ছা, কোন শব্দ কার আগে অবস্থান করে? তাহলে আমাদের মনে রাখতে হবে যে শব্দ কোনো নাউন প্রোনাউনের আগে বসে সেই নাউন প্রোনাউনের সঙ্গে বাক্যের বাকি অংশের সম্পর্ক বুঝিয়ে দেয়, তাকে আমরা প্রেপজিশন বলবো।
বোঝা গেল কি বললাম? সংজ্ঞাটা ভালোভাবে লক্ষ্য করো। যে শব্দ কোনো নাউন প্রোনাউনের আগে বসবে, অর্থাৎ প্রিপোজিশন সবসময় কোনো নাউন বা প্রোনাউনের আগে বসবে। আর আগে বসে কি করবে? যে নাউন প্রোনাউনের আগে বসবে তার সঙ্গে বাক্যের বাকি অংশের রিলেশন, সম্পর্ক বুঝিয়ে দিবে। যেমন উই আর ইন দ্য রুম, আমরা হই ঘরের ভিতর। লক্ষ্য করো এখানে রুম এটা নাউন, আর এই দ্য রুম এর আগে ইন বসেছে, আর ইন বসে কি করলো? দ্য রুমের সঙ্গে উই আর এর সম্পর্কটা বুঝিয়ে দিল যে উই আর ইন দ্য রুম, আমরা হই ঘরের ভিতর। জাস্ট ইমাজিন করো ইনকে এখান থেকে ড্রপ করে দাও, ধরে নাও ইন নেই, তাহলে বাক্যটা কি থাকবে? উই আর দ্য রুম, আর মানে কি হবে? আমরা হই ঘর। বলতে কি চেয়েছিলাম? আমরা হই ঘরের ভিতর, কিন্তু হয়ে গেল কি? আমরা হই ঘর। তো ইট ইজ দ্য ফাংশন অফ প্রেপোজিশন, যে প্রেপোজিশন কোনো নাউন প্রোনাউনের আগে বসবে, আর আগে বসে সেই নাউন প্রোনাউনের সঙ্গে বাক্যের বাকি অংশের সম্পর্ক বুঝিয়ে দিবে। আই হোপ তোমরা বিষয়টি বুঝে গেছো। আচ্ছা, প্রেপোজিশন সাধারণত কোনো স্থান, সময়, অবস্থা, ধরন, কারণ ইত্যাদি বর্ণনা করে থাকে। আচ্ছা, এবার স্ক্রিনে দেখে নাও বহুল ব্যবহৃত হওয়া কিছু প্রেপোজিশন, রাইট? লক্ষ্য করো। তাহলে এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এগুলি হচ্ছে বহুল ব্যবহৃত কিছু প্রেপোজিশন। এগুলি স্ক্রিনশট নিয়ে নাও, পরে এগুলির নোট বানিয়ে নিও। আশা করি এগুলো তোমাদের দৈনন্দিন জীবনে বাক্যে ব্যবহার করার ক্ষেত্রে কাজে লাগবে, রাইট? চলো এবার নেক্সট। এবার এসো কনজাংশন। কন মানে একত্র, আর জাংশন মানে হচ্ছে সংযোগ, অর্থাৎ একত্রে সংযোগ মানে একত্রে যুক্ত করা। তাহলে আমরা কনজাংশন কাকে বলবো? যে শব্দ দুই বা তার বেশি শব্দ, ফ্রেজ বা ক্লজকে যুক্ত করতে ব্যবহৃত হয় তাকে আমরা কনজাংশন বলবো। অর্থাৎ কনজাংশন সংযোজক অব্যয়, রাইট? এর কাজই হচ্ছে যুক্ত করা। কাকে যুক্ত করবে? যাকে পাবে। দুটি শব্দকেও যুক্ত করতে পারে, দুটি ফ্রেজকেও যুক্ত করতে পারে, আবার দুটি ক্লজকেও যুক্ত করতে পারে। যেমন ইউ অ্যান্ড আই আর গুড ফ্রেন্ডস, তুমি আর আমি হই ভালো বন্ধু। লক্ষ্য করো, ইউ এবং আই এ দুটি প্রোনাউন, আর এই দুটি প্রোনাউনকে অ্যান্ড এসে যুক্ত করেছে, তাহলে অ্যান্ড হচ্ছে কনজাংশন, রাইট? আবার কি বললাম? কনজাংশন দুটি ফ্রেজকেও যুক্ত করতে পারে। যেমন ওয়াকিং ইন দ্য মর্নিং অ্যান্ড সুইমিং ইন দ্য পুল আর গুড ফর হেলথ। লক্ষ্য করো, ওয়াকিং ইন দ্য মর্নিং সকালবেলা হাঁটা, অ্যান্ড সুইমিং ইন দ্য পুল আর পুলে সাঁতার কাটা, এ দুটি স্বাস্থ্যের পক্ষে ভালো। তাহলে এখানে ওয়াকিং ইন দ্য মর্নিং এটা একটা ফ্রেজ, আর সুইমিং ইন দ্য পুল এটা আরেকটা ফ্রেজ, আর এই দুটি ফ্রেজকে অ্যান্ড এসে যুক্ত করেছে, তাহলে এই অ্যান্ড হলো কনজাংশন। আচ্ছা, ফ্রেজ কাকে বলে একটু সংক্ষেপে বলে দিই। দুই বা তার বেশি শব্দ যার একটি অর্থ থাকবে কিন্তু যার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, অর্থাৎ এমন ভার্ব থাকবে না যে ভার্বের সাবজেক্ট হয়। তাহলে লক্ষ্য করো, ওয়াকিং ইন দ্য মর্নিং, এখানে ওয়াকিং ভার্ব কিন্তু যেহেতু এর আগে কোনো সাবজেক্ট নেই, ওই জন্য আমরা ওয়াকিং ইন দ্য মর্নিং এটাকে একটা ফ্রেজ বলবো। ঠিক একইভাবে সুইমিং ইন দ্য পুল এটাও আরেকটা ফ্রেজ, রাইট? আচ্ছা, আবার আমরা কি জানলাম? যে কনজাংশন দুটি ক্লজকেও যুক্ত করতে পারে। যেমন হি ইজ রিচ বাট হি ইজ নট হ্যাপি। লক্ষ্য করো, হি ইজ রিচ এটা একটা ক্লজ, হি ইজ নট হ্যাপি এটা আরেকটা ক্লজ, আর মধ্যে ওখানে বাট। তাহলে এই বাট কিন্তু এটা হচ্ছে কনজাংশন। ক্লজ কাকে বলে? ভেরি সিম্পল, সাবজেক্ট প্লাস ভার্ব একে ক্লজ বলা হয়। তাহলে কোনো বাক্যে যটা সাবজেক্ট ভার্ব থাকবে তটা ক্লজ। লক্ষ্য করো, হি ইজ রিচ এখানে হি সাবজেক্ট ইজ ভার্ব, হি ইজ নট হ্যাপি এখানে আবার হি সাবজেক্ট ইজ ভার্ব। তাহলে এই বাক্যে দুটি ক্লজ আছে, আর এই দুটি ক্লজকে বাট শব্দটি যুক্ত করেছে, ওই জন্য আমরা এখানে বাটকে কনজাংশন বলবো। তাহলে আমরা কি জানতে পারলাম? যে শব্দ দুই বা তার বেশি শব্দ, ফ্রেজ বা ক্লজকে যুক্ত করে তাকে আমরা কনজাংশন বলবো। এবার দ্রুত স্ক্রিনে লক্ষ্য করো, এই যে তোমরা দেখতে পাচ্ছ এগুলি হচ্ছে বহুল ব্যবহৃত কিছু কনজাংশন। তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তোমাদের পরবর্তীতে কাজে লাগবে। আই হোপ যে তোমাদের স্ক্রিনশট দেওয়া হয়ে গেছে। এবারে চলে আসো ফাইনালি দ্য লাস্ট ওয়ান, ইন্টারজেকশন। ইন্টারজেকশন কোন ধরনের শব্দগুলিকে বলা হয়? তাহলে আমাদের মনে রাখতে হবে, যে শব্দ মনের আকস্মিক আবেগ, উচ্ছ্বাস, দুঃখ, বেদনা, অনুভূতি, রাগ প্রকাশ করে সেই শব্দগুলিকে আমরা ইন্টারজেকশন বলবো। ইন্টারজেকশন অ্যাকচুয়ালি তিন ধরনের কাজ করে। এটি ইমোশন আবেগ বুঝায়, ফিলিংস অনুভূতি বুঝায়, এবং রিয়াকশন প্রতিক্রিয়া বোঝায়, রাইট? তাহলে এই ছিল ইন্টারজেকশন। চলো এবারে বহুল ব্যবহৃত কিছু ইন্টারজেকশন দেখে নাও। লক্ষ্য করো স্ক্রিনে, এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, প্রথমে দেখো হ্যাপিনেস, অর্থাৎ আনন্দ প্রকাশ করার জন্য আমরা কি কি শব্দ ব্যবহার করতে পারি, রাইট? তারপরে লক্ষ্য করো, এবার দুঃখ বা অনুশোচনা প্রকাশ করার জন্য কি কি ব্যবহার করতে পারি। তোমরা এই যে শব্দগুলি দেখতে পাচ্ছ এগুলো সবই কিন্তু ইন্টারজেকশন। এবার এসো সারপ্রাইজ, মানে অবাক বা বিস্ময় প্রকাশ করার জন্য কি কি ব্যবহার করতে পারি, দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। এবার এসো অ্যাঙ্গার বা ডিসগাস্ট, বিরক্তি প্রকাশ করতে বা ক্ষোভ রাগ প্রকাশ করতে কি কি ব্যবহার করা যায়, দেখা যাচ্ছে? আচ্ছা, এবারে এসো সাইলেন্স বা ওয়ার্নিং, কাউকে সতর্ক করার জন্য বা নীরব চুপ করানোর জন্য কি কি ব্যবহার করতে পারি। আর এবারে লক্ষ্য করো, এবারে বলছে ফর কলিং অ্যাটেনশন, কারো দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা কি কি ব্যবহার করতে পারি। তাহলে অল দিস ওয়ার্ডস আর ইন্টারজেকশন, যেগুলি আমাদের আবেগ অনুভূতি উচ্ছ্বাস দুঃখ বেদনা প্রকাশ করে।
তাহলে চলো একবার খুব দ্রুত রিক্যাপ করে দিই। আমরা কি বলছিলাম যে পার্টস অফ স্পিচ মোট 8 প্রকার। নাম্বার 1 নাউন, বিশেষ্য, অর্থাৎ যে শব্দ কোনো ব্যক্তি, বস্তু, স্থান, আবেগ, অনুভূতি ইত্যাদির নাম বোঝায় তাকে নাউন বলে। এক কথায় নামকে নাউন বলে। যেমন রাহুল, রোহান, বুক, পেন, লন্ডন, গঙ্গা ইত্যাদি। নেক্সট নাম্বার 2 প্রোনাউন, সর্বনাম। যে শব্দ নাউনের পরিবর্তে বা নাউনের স্থানে ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। অর্থাৎ একই নাউনকে বারবার ব্যবহার না করে আমরা নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করি তাকে প্রোনাউন বলে। যেমন আই, উই, হি, সি, ইট, দে ইত্যাদি। নেক্সট নাম্বার 3 অ্যাডজেক্টিভ বা বিশেষণ। যে শব্দ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, পরিমাপ ইত্যাদি বর্ণনা করে তাকে অ্যাডজেক্টিভ বা বিশেষণ বলে। যেমন সি ইজ বিউটিফুল, বিউটিফুল অ্যাডজেক্টিভ। নাম্বার 4 ভার্ব বা ক্রিয়া। যে শব্দ কোনো কাজ করা, হওয়া, থাকা বা অবস্থা বোঝায় তাকে ভার্ব বলে। অর্থাৎ ভার্ব ইজ আ ডুইং ওয়ার্ড। নেক্সট অ্যাডভার্ব। যে শব্দ ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্ব সম্পর্কে বর্ণনা দেয় তাকে অ্যাডভার্ব বলে। যেমন হি ক্যান রান ফাস্ট, সে জোরে দৌড়াতে পারে, এখানে ফাস্ট শব্দটি অ্যাডভার্ব। নেক্সট প্রেপোজিশন, সম্বন্ধসূচক অব্যয়। যে শব্দ কোনো নাউন প্রোনাউনের আগে বসে সেই নাউন প্রোনাউনের সঙ্গে বাক্যের বাকি অংশের সম্পর্ক বুঝিয়ে দেয় তাকে প্রেপোজিশন বলে। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল, এখানে টেবিল নাউন, তার আগে অন বসেছে এবং এই দ্য টেবিলের সঙ্গে দ্য বুকের সম্পর্ক বুঝিয়ে দিয়েছে, তাই অন হচ্ছে প্রেপোজিশন। কনজাংশন বা সংযোজক অব্যয়। যে শব্দ দুই বা তার বেশি শব্দ বা বাক্যকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। যেমন ইউ অ্যান্ড আই আর গুড ফ্রেন্ডস। লক্ষ্য করো এখানে ইউ এবং আই একে অ্যান্ড যুক্ত করেছে, তাই অ্যান্ড হচ্ছে কনজাংশন। অ্যান্ড ফাইনালি নাম্বার 8 ইন্টারজেকশন, আবেগসূচক বা বিষয়সূচক অব্যয়। যে শব্দ আমাদের আকস্মিক আবেগ, উচ্ছ্বাস, দুঃখ, বেদনা ইত্যাদি প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বলে। আই হোপ যে পার্টস অফ স্পিচ সম্পর্কে তোমাদের ধারণা চলে এসেছে। So dear brothers and sisters, here is the end of today's discussion. I hope যে পার্টস অফ স্পিচ সম্পর্কে তোমাদের প্রাথমিক ধারণা চলে এসেছে, রাইট? যদি বিষয়টি না বুঝতে পারো তাহলে আরেকবার ক্লাসটিকে দেখে নিও, তোমাদের সব ধারণা পরিষ্কার হয়ে যাবে। তাহলে এই ছিল পার্টস অফ স্পিচের আলোচনা। তাহলে এর পরবর্তী ক্লাসগুলিতে আমরা এই পার্টস অফ স্পিচগুলোর এক একটি বিষয়কে ধরবো আর সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা, তোমাদের যতটুকু জানা প্রয়োজন সেই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব, রাইট? আশা করি ক্লাসটি ভালো লেগেছে, তোমরা উপকৃত হয়েছো। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, ভিডিওটিকে অন্যদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও শেখার সুযোগ করে দাও। তোমরা যদি আমার এই চ্যানেলে প্রথম এসে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। আর কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের ক্লাসটি কেমন লাগলো এবং পরবর্তীতে তোমরা আরো কি ধরনের ক্লাস চাও, কোনো বিষয়ে বুঝতে অসুবিধা আছে কিনা, আমি তোমাদের প্রত্যেকটি কমেন্ট পড়ে তার উত্তর দেওয়ার চেষ্টা করব, রাইট? So meet you soon in another video. Till then, be happy, take care of yourself, keep watching and keep learning English. Happy learning.